পঞ্চম দালাই লামার সময়ে এটি সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হতো এই তিব্বতে। Upstairs, when you see the yellow window, okay, that is the place for the Dalai Lama. ভবনের এই অংশেই থাকতেন দালাই লামা, আর ঠিক এই কক্ষেই ঘুমাতেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দালাই লামা। এই যে সিঁড়িতে দেখুন লাল কার্পেট দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে একজন লামা উঠছেন। কোনো লামা তো এই দিক দিয়ে উঠতে পারবেনই না, কোনো সাধারণ মানুষও উঠতে পারবেন না। এটি শুধু একসময় ব্যবহৃত হতো যখন দালাই লামা এখানে থাকতেন, দালাই লামার জন্য এই পথটি। কিন্তু দালাই লামা আজ নেই, কিন্তু এই পথটি আজও সংরক্ষণ করা হচ্ছে। এই সেই কক্ষ যেখানে দালাই লামা থাকতেন, রাত্রি যাপন করতেন। সোজা বাংলায় এটাই দালাই লামার শোবার ঘর। কি বিশাল এক অ্যাসেম্বলি হল, আর কি তার ইতিহাস আর ঐতিহ্য। পড়ন্ত বিকেলের এক শান্ত স্নিগ্ধ শহর লাসা। তিব্বতের এই রাজধানী শহর আমার কাছে এক আস্ত রহস্যপুরী। এই শহরের পথঘাট, জনমানব, স্থাপনা সব কিছুই দেখছি অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে। মাঝে মাঝে নিজের গায়ে চিমটি কেটে দেখছি যে সত্যি আমি এখানে এসেছি নাকি স্বপ্নের ঘরে আছি। বন্ধুরা, তিব্বত ভ্রমণের প্রথম পর্বে দেখেছেন চীনের শিনিং শহর থেকে বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ ধরে কিভাবে আমি তিব্বতের এই লাসা শহরে এসেছি। সকালে এখানকার শেন্ডিং হোটেলে উঠেই আমি আর নিলয় দীর্ঘ একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে ওঠার পরও পুরোটা সেরে যায়নি মাথা ব্যথা, শ্বাসকষ্টও রয়েই গেছে। এখানকার উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য মূলত ভ্রমণের প্রথম দিনে কোনো অ্যাক্টিভিটি রাখা হয় না, পরামর্শ দেয়া হয় ফুল রেস্টে থাকার জন্য। কিন্তু বিকেলে ঘুম থেকে ওঠার পর মন মানল না, তাই এক ঝলক লাসা শহর দেখতে বের হয়েছি গাইড ছাড়াই। আমার অনুরোধে ট্রাভেল এজেন্সির একটি গাড়ি শহরের একপাশে নামিয়ে দিল আমাকে। বলে রাখি, প্রচণ্ড মাথা ব্যথার কারণে নিলয় আমার সাথে বের হতে পারেনি। হোটেলের পাশের ফার্মেসি থেকে মাথা ব্যথার ওষুধ কিনে দিয়ে এসেছি তাকে। গন্তব্যবিহীন হাঁটতে হাঁটতে আমি কখন যে বিখ্যাত পোতালা প্যালেসের পেছনের উদ্যানে চলে এসেছি বুঝতেই পারিনি। বিভিন্ন ছবিতে এই প্যালেসের সম্মুখভাগের অপূর্ব চেহারাই দেখেছি, শুধু আজ নিজ চোখে দেখছি পেছনের অংশ। রহস্য ঘেরা এই প্রাসাদে প্রবেশের জন্য আজই আবেদন সাবমিট করেছে আমাদের এজেন্সি। যেদিন পারমিট পাবো সেই পারমিটে উল্লেখিত সময়েই প্রবেশ করতে পারবো এই প্রাসাদে। তাই ইচ্ছে করলেই যখন তখন এখানে কেউ প্রবেশ করতে পারবে না। আমাদের বলা হয়েছে এই প্রাসাদে প্রবেশের পারমিট পেতে আরও 2 থেকে 1 দিন সময় লাগবে। পারমিট পাওয়ার আগ পর্যন্ত আমরা লাসা শহরের অন্য নিদর্শনগুলো দেখতে থাকব। দেখুন, ফুটপাতের উপর একটি ভ্রাম্যমাণ দোকান বসেছে। পর্যটকরা দামাদামি করে কিছু কিনছেনও। এই শহরের রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলো আমার নজর কাড়লো। কি চমৎকার লাগছে দেখুন। এখানে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা পয়সার বিনিময়ে নারী পুরুষদের ট্রেডিশনাল ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে দেয় ফটোশ্যুটের জন্য। সন্ধ্যা নামার আগে অনেকেই এখান থেকে সেজেগুজে বের হচ্ছেন। পড়ন্ত বেলায় অস্ত যাওয়া সূর্যের রঙিন আলোর বিচ্ছুরণে অদ্ভুত এক রূপ ধারণ করে লাসা। হোটেলের বাইরে না এলে আজ এমন দৃশ্য আমি দেখতে পেতাম না।
আবছা আঁধারে জ্বলে ওঠা রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো এখন আরও বেশি ভালো লাগছে, সেই সাথে আলো ঝলমলে কালারফুল ভবনগুলো বেশ লাগছে। আজ দ্রুত হোটেলে ফিরে আরও রেস্ট নিতে হবে। কাল সকালে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়ব বিখ্যাত ড্রেপং মনেস্ট্রি দেখতে, যা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিস্ট মনেস্ট্রি হিসেবে পরিচিত বহু কাল ধরেই। শহরের একটি স্ট্রিট ফুডের দোকানে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন অর্ডার করলাম। এই তিব্বতী তরুণীর ফ্রাইড রাইস তৈরির ঢঙই আলাদা। অবশ্য শুধু ঢঙেই নয়, খাবারটি স্বাদেও বেশ মজাদার ছিল। তাই তো এই খাবারের গন্ধ পেয়ে ছুটে এসেছে নিলয়। নৈশভোজ শেষে হোটেলে ফিরে আবারও দিলাম ঘুম। সকালে শিন্ডিং হোটেলের সামনে অপেক্ষা করছে ট্যুরিস্ট বাস। আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে চলে এলাম বাসের কাছে। বন্ধুরা, এই বাসে আজকে আমরা যাচ্ছি ড্রেপং মনেস্ট্রিতে, যেটি তিব্বতের সবচেয়ে বড় মনেস্ট্রি। আর এই যে দেখতে পাচ্ছেন তেনজিং দা, তিনি আমাদের গাইড, তিনি আমাদের সাথে থাকবেন। আর এই বাসে বিভিন্ন দেশের পর্যটক রয়েছেন, সবাই একসাথেই যাচ্ছি। আর তেনজিং দাকে দেখছেন, খুব স্মার্ট, তিনি খুব ব্যস্ত রয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই গাড়ি স্টার্ট করবে। যা হোক, ড্রেপং মনেস্ট্রির ইতিহাস খুবই সমৃদ্ধ, সেই ইতিহাস তো জানাবো এবং সেখানে গিয়ে মঙ্কসদের যে ডিবেট, সেই ডিবেট দেখাবো। আর এই ঘোরাফেরার পথে তিব্বতের অনেক কিছুই দেখব, তিব্বতীদের লাইফস্টাইল সহ যা কিছু চোখের সামনে পড়বে সব কিছুই কিন্তু আপনাদের আজ আমি দেখাবো। এই তিব্বতে এসে, লাসায় এসে যে কোনো বাংলা ভাষাভাষীর সঙ্গে দেখা হবে এবং আমার এই ভ্রমণের তাদের দেখা পাবো, এটা অকল্পনীয়। এই বাসে উঠে দেখা হয়ে গেল দুজন বাংলা ভাষাভাষীর সঙ্গে, যারা মেইনলি ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু তারা থাকেন ইউএসএতে। আপনারা জানেন যে ইন্ডিয়ানদের কিন্তু তিব্বতে আসার পারমিট মেলে না, যেহেতু তারা এখন ইউএসএর নাগরিক, তাই তাদের জন্য কোনো সমস্যা নয়। আমার কি যে ভালো লাগছে যে বাংলায় কথা বলতে পারছি, মনে হয় দম বন্ধ অবস্থায় ছিলাম কয়েকদিন। এখানে এসে তাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর আমাদের এটা দীর্ঘ জার্নি, 13 দিনের একটা ভ্রমণ, অনেক জায়গায় একসাথে থাকবো, ঘুরবো, বাংলায় তাদের সঙ্গে কথা বলতে পারবো, আমার ভাবতেই ভালো লাগছে। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, আমাদেরও খুব ভালো লাগছে আপনার সঙ্গে দেখা হয়ে, বাংলায় কথা বলতে পেরে। বাংলা ভাষা আমাদের তো একটা শিকড়ের ভাষা, কাজেই শিকড়ের সঙ্গে সেই যোগাযোগটা এত দূরে এসেও আবার পেলাম, খুব ভালো লাগছে। কতদিন ধরে ইউএসএতে আছেন আপনারা? আমাদের হয়ে গেল, আমরা 2001-এ গেছি, তো 23 বছর হয়ে গেল প্রায়। অনেক দিন। যাই হোক, ভালো থাকবেন আপনারা। আর একসাথে আমরা তো ঘুরছি। বন্ধুরা দেখুন, এই বাস, আরও যারা টুরিস্ট রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই উঠে যাবেন। এই যে দেখুন, তারা ওয়েট করছেন। আর আমাদের যিনি গাইড তেনজিং, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, তারপরে কিন্তু বাসটা স্টার্ট করবেন। এই যে আমাদের ড্রাইভার দাদা উঠে গেছেন। হাই দাদা, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? আমাদের বাসটি চলতে শুরু করলো ড্রেপং মনেস্ট্রির দিকে। শহরের কিছুটা বাইরে পাহাড়ের উপর সেই বুদ্ধিস্ট মনেস্ট্রির অবস্থান। যাত্রার শুরুতেই আমাদের গাইড তেনজিং দা গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলছেন। যেহেতু তিব্বত একটি রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এখানে কি করা যাবে আর কি করা যাবে না সেটাই মূলত বুঝিয়ে বলছেন তিনি। কোনো সামরিক স্থাপনা, সেনা সদস্য কিংবা চেকপোস্টের কোনো ছবি তোলা যাবে না। এই বাসে 4টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, এর মধ্যে সামনে 3টি আর পেছনে 1টি। সামনের 2টি ও পেছনের 1টি ক্যামেরায় পর্যটকদের গতিবিধি সার্বক্ষণিকভাবে লাইভ মনিটরিং করছে
চাইনিজ কর্তৃপক্ষ, আর বাকি একটি ক্যামেরায় ড্রাইভারকে মনিটরিং করা হচ্ছে। কোনো কারণে ড্রাইভারকে ঝিমাতে দেখলে কিংবা অসতর্ক অবস্থায় দেখলে সাথে সাথে মনিটরিং সেল থেকে ফোন চলে আসবে। আমাদের গ্রুপে বিশ্বের বিভিন্ন দেশের 12 জন পর্যটক রয়েছেন। এর মধ্যে 2 জন স্প্যানিশ, 1 জন পোলিশ, 2 জন ইন্ডিয়ান আমেরিকান, 1 জন বেলারুশিয়ান ও 1 জন ভিয়েতনামিজ। লাসা নগরীর পথঘাট আসলেই খুব সুন্দর। পথের ধারের ভবনগুলোর স্থাপত্যশৈলী বাইরের দুনিয়া থেকে একেবারে আলাদা। মানুষজন, দোকানপাট দেখতে দেখতে আমরা চলে এসেছি শহরের শেষ প্রান্তের দিকে, পাহাড়ের পাদদেশে। এবার ড্রেপং মনেস্ট্রির প্রবেশদ্বার নজরে এলো। এখান থেকেও মূল মনেস্ট্রি কমপ্লেক্সের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে আবারও চলতে থাকলাম ড্রেপং মনেস্ট্রির দিকে। চেকপোস্ট পার হতে হলো। খুবই সচেতনভাবে তারা চেক করলেন। এই চেকপোস্টের ছবি নেওয়া একেবারেই নিষিদ্ধ, খুবই কড়াকড়ি। মানে কারো কোনো সুযোগ নেই এখানে যে কোনো উল্টাপাল্টা কিছু করবেন তাদের নির্দেশনার বাইরে গিয়ে। চেকপোস্টের ছবি সঙ্গত কারণেই আমি নিইনি। তবে বলে রাখি, এখানে যারা আসবেন তাদেরকে সব সময় কিন্তু নজরদারির ভিতরেই থাকতে হবে। তাদের নজরদারির বাইরে কখনো থাকতে পারবেন না। বৃক্ষশোভিত পাহাড়ি পথে আমরা ক্রমেই উপরের দিকে উঠছি। কিছুক্ষণ চলার পর পৌঁছে গেলাম গন্তব্যে। বন্ধুরা, বাস থেকে সবাই নেমে পড়েছে ড্রেপং মনেস্ট্রির একেবারে পাদদেশে। দেখুন পাহাড়ের উপরে কত বড় একটি মনেস্ট্রি। এর বিশালতার কারণেই কিন্তু এটি তিব্বতের সবচেয়ে বড় মনেস্ট্রি হিসেবে পরিচিত হয়েছে। বলে রাখি, তিব্বতের ড্রেপং সহ 3টি বিখ্যাত মনেস্ট্রি বা বৌদ্ধ মঠ রয়েছে। বাকি 2টি হলো গান্ডেন মনেস্ট্রি ও সেরা মনেস্ট্রি। এই 3টি মনেস্ট্রিকে একত্রে বলা হয় গ্রেড 3। তবে গ্রেড 3-র মধ্যে সবচেয়ে বড় এই ড্রেপং মনেস্ট্রি। শুধু তিব্বতের মধ্যে নয়, তাবৎ দুনিয়ার মধ্যেও সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রম হিসেবে পরিচিত ড্রেপং। 1416 সালে তিব্বতীয় বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু সংখ্যাপার অন্যতম প্রধান শিষ্য জ্যামাং চোগতাশি পালডেন এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। জানিয়ে রাখি, মনেস্ট্রিগুলো মূলত বৌদ্ধদের শিক্ষালয়। এখানে বৌদ্ধ চিন্তাভাবনার বিকাশ ও গবেষণার পাশাপাশি আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধ বিষয়-আশয় নিয়ে দীক্ষা প্রদান করা হয়। মনেস্ট্রিগুলোতে থাকা বৌদ্ধ সন্ন্যাসীদের বলা হয় লামা। তিব্বতী বৌদ্ধ ধর্মে লামারা এক একজন আধ্যাত্মিক নেতা বা শিক্ষক। একসময় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি লামা বা বৌদ্ধ সন্ন্যাসীর আবাস ছিল এই ড্রেপং মনেস্ট্রি। 1936 সালে ব্রিটিশ আর্মি অফিসার ফ্রেডি স্পেন্সার চ্যাপম্যান তিব্বত ভ্রমণের পরে রিপোর্ট করেছিলেন যে ড্রেপং সেই সময়ে বিশ্বের বৃহত্তম মঠ ছিল এবং এখানে 7,700 সন্ন্যাসী বাস করতেন, কিন্তু কখনো কখনো 10,000 সন্ন্যাসীও থাকতেন এখানে। গেফেল পর্বতের পাদদেশে দাঁড়িয়ে এই মনেস্ট্রি সম্পর্কে পর্যটকদের সংক্ষিপ্ত ধারণা দিলেন আমাদের গাইড তেনজিন দা। এরপর তিনি সবার হাতে তুলে দিলেন মনেস্ট্রির এন্ট্রান্স টিকিট, যার মূল্য 30 ইউয়ান বা 500 টাকা। বন্ধুরা, এখানে এসে আর্জেন্টিনার একজনের সাথে দেখা হয়ে গেল, আমাদেরই ভ্রমণ সঙ্গী। I'm Argentina. My city is Mendoza. Yes. I'm very happy to visit Tibet and China. It's a beautiful. Please come to country. Bangladesh. I don't know, but maybe in a few years. I visited Kolkata and Bangladesh. to
to cross Dhaka. We love Messi. Yeah, Messi is a big man and very good person. Es humilde, o sea, es good person. ওকে থ্যাংক ইউ বন্ধুরা, একজন আর্জেন্টাইনের সাথে দেখা হয়ে ভালো লাগলো। নিলয় তার সাথে গল্প জমিয়ে দিয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গেও তার ইন্ট্রোডিউস করে দিই। তো আর দেরি নয়, চলুন আমরা এই যে দেখতে পাচ্ছেন ড্রেপং মনেস্ট্রি, এটা এক্সপ্লোর করা আমরা শুরু করি। বিরাট এই মনেস্ট্রিটি গড়ে উঠেছে পাহাড়ের গায়ে, তাই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে আমাদের। কয়েক ধাপ উঠতেই সামনে দেখতে পেলাম একটি কূপে বিশেষ ধরনের বৃক্ষের ছোট ছোট ডাল ও পাতা দিয়ে ধোঁয়া তৈরি করা হচ্ছে। আমাদের গাইড তেনজিন্দা বললেন, এই বিশেষ গাছের পাতা ও ডাল পোড়ালে ধোঁয়ার সাথে সুগন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে, এটি ধর্মীয় স্থানকে আরও পবিত্র করে তোলে। Here is that this is what we call prayer wheel. Prayer wheel. Oh, yeah. This prayer wheel, the words use the Sanskrit. বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন প্রেয়ার হুইল, আমাদের গাইড তো বললেন যে এই প্রেয়ার হুইলটি সবসময় ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে ঘোরাতে হয়। আর এটি ঘোরানোর সময় একটি মন্ত্র পড়ে থাকেন, তারা পাঠ করে থাকেন, ওম মানে পদ্ম হুম। এইরকম মন্ত্র পাঠ করতে করতে কিন্তু এটি ঘোরান এবং এতে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে বলে মনে করে থাকেন যারা এখানে আসেন পুণ্যার্থীরা তারা। এবার মনেস্ট্রির একটি বড় ভবনের কাছে চলে এলাম। আসলে এই ভবনগুলোর স্থাপত্য অন্যরকম। ভবনের পাশ দিয়ে কিছুটা সমতল পথ ধরে এগিয়ে যেতে থাকলাম সামনে। বন্ধুরা, এই ড্রেপং মনেস্ট্রিতে যেতে বেশ কিছু পথ পাড়ি দিতে হবে। এই পাহাড়ি পথে উপরের দিকে উঠতে হবে। মনেস্ট্রি কিন্তু শুরুই হয়ে গেছে, কিন্তু একেবারে মেইন জায়গায় যেতে হলে অনেক পথ হাঁটতে হবে। দেখুন, একজন লামাকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক লামা থাকতেন এক সময়, 7,000 লামা অ্যাট এ টাইম এখানে অবস্থান করতেন। আর যখন কোনো উৎসব হতো সেই সময় 10,000 পেরিয়ে যেত। এই যে দেখুন একজন লামা, এখন কিন্তু তাদের সংখ্যা এখানে খুব বেশি নয়, 5 থেকে 700 জন লামা এখানে অবস্থান করেন। আর এখানেও দেখুন একটি প্রেয়ার হুইল রয়েছে। মনেস্ট্রিতে এলে, বিশেষ করে বুদ্ধিস্ট মনেস্ট্রিতে এলে এরকম প্রেয়ার হুইল আমরা অনেক দেখে থাকি। এটি কিন্তু দেখুন পানির শক্তি দিয়ে চলছে। এই যে পাইপ দিয়ে পানি আসছে, এটার মাধ্যমে ঘুরছে আর ঘন্টা বাজছে এখানে টং টং করে। এই ছোট্ট ঘরে বুদ্ধ ধর্মের আধ্যাত্মিক নেতাদের কয়েকটি মূর্তি রয়েছে, সেগুলোই এক ঝলক দেখে যাচ্ছেন পুণ্যার্থীরা। ঘড়ির কাঁটার দিকে এই প্রেয়ার হুইলগুলো ঘুরিয়ে চলেছেন। এই যে দেখুন একজন লামা, তিনি প্রেয়ার হুইল ঘুরাচ্ছেন। এরকম কিন্তু এই পথ জুড়ে অনেক প্রেয়ার হুইল রয়েছে। লামাদের এই পোশাকটাই খুব ভালো লাগে দেখতে। জেনে রাখুন, লামাদের প্রধানকেই বলা হয় দালাই লামা, যিনি তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শাসক। 1950 সালে চীনের দখলে যাওয়ার আগ পর্যন্ত তিব্বত শাসন করতেন দালাই লামারা। Gandhem Phota. The Gandhem Phota, Gandhem Palace. This Gandhem Palace is the first Tibetan government office during the 17th century, number 5th Dalai Lama. So that's what, this way to the, first we go to the Gandhem Palace. সূর্যকে মাথার উপরে রেখে খাড়া সিঁড়ি বেয়ে উঠতে থাকলাম উপরের দিকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে সেই গ্যান্ডেন প্যালেস। পঞ্চম দালাই লামার সময়ে এটি সরকারি দপ্তর হিসেবে ব্যবহৃত হতো এই তিব্বতে। শুধু সরকারি দপ্তর নয়, আরেকটি কারণে এটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় প্রাসাদ। এখানে একসময় বসবাস করতেন দালাই লামারা। ইতিহাস অনুসারে 1530 সালে দ্বিতীয় দালাই লামা গেদন গ্যাতসো এই প্রাসাদটি নির্মাণ করেন। পঞ্চম দালাই লামা বিখ্যাত পোতালা প্যালেস নির্মাণের আগ পর্যন্ত এখান থেকেই তিব্বত শাসন করেছেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দালাই লামা। তারা এই প্রাসাদ থেকেই পরিচালনা করেছেন ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ড। গ্যান্ডেন প্রাসাদের প্রথম অংশে প্রবেশের পর তেনজিন দা আমাদের নিয়ে গেলেন টেম্পল অব প্রোটেক্টরসে। টেম্পলের ভিতরের অংশটি খুবই সুন্দরভাবে সাজানো। তিব্বতীয়রা মনে করেন দুইজন প্রোটেক্টর বা রক্ষাকর্তা রয়েছেন, যারা আড়ালে থেকে তাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে যাচ্ছেন। তাদের একজন নেচু আরেকজন শ্রীদেবী, মানে একজন পুরুষ আরেকজন নারী। তাদের আরাধনার জন্যই মূলত নির্মিত হয়েছে এই টেম্পল অব প্রোটেক্টরস। উনি হচ্ছে শ্রীদেবী, মানে ফিমেল প্রোটেক্টর অফ তিব্বত। টেম্পল অব প্রোটেক্টরস ঘুরে এবার আমরা প্রাসাদের আরও অন্দরে প্রবেশ করব। এজন্য পাড়ি দিতে হবে সুউচ্চ সিঁড়ি। এই খাড়া সিঁড়ি বেয়ে উঠতে এক একজনের হাঁসফাঁস অবস্থা। প্রাসাদের মূল অংশে এসে চোখ জুড়িয়ে গেল। কি দারুণ এক স্থাপত্য! সবগুলো ভবন একই ধরনের স্থাপত্য রীতিতে হলেও প্রত্যেকটি যেন আলাদা ও অনন্য। Upstairs, when you see the yellow window, okay, that is the place for the Dalai Lama. ভবনের এই অংশেই থাকতেন দালাই লামা, আর ঠিক এই কক্ষেই ঘুমাতেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দালাই লামা। আর এই বিশাল চত্বরে হতো বিভিন্ন অনুষ্ঠান, যা দালাই লামা তার কক্ষের জানালা দিয়ে দেখতেন। খেয়াল করুন, এই সিঁড়ির দুই পাশের ধাপগুলো উন্মুক্ত থাকলেও মাঝের অংশ হলুদ লাল কার্পেট দিয়ে ঢাকা। মাঝের অংশটিকেও ওঠানামার কাজে ব্যবহার করছেন না, এমনকি লামারাও ওই অংশে পা রাখছেন না। নিশ্চয়ই কারণটা জানতে ইচ্ছে করছে আপনাদের। এই যে সিঁড়িতে দেখুন লাল কার্পেট দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে একজন লামা উঠছেন। কোনো লামা তো এই দিক দিয়ে উঠতে পারবেনই না, কোনো সাধারণ মানুষও উঠতে পারবেন না। এটি শুধু একসময় ব্যবহৃত হতো যখন দালাই লামা এখানে থাকতেন। দালাই লামার জন্য এই পথটি, কিন্তু দালাই লামা আজ নেই, কিন্তু এই পথটি আজও সংরক্ষণ করা হচ্ছে। এই পথে কিন্তু কেউ ওঠানামা করেন না। আসলে আপনারা জেনে থাকবেন যে চতুর্দশ যিনি দালাই লামা, তিনি কিন্তু এখন ভারতে অবস্থান করছেন। বহু বছর আগে তিনি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন। এবার আমি এই ভবনের উপরে উঠে গিয়ে দেখতে চাই দালাই লামার শয়ন কক্ষটি। আমাদের গাইড তেনজিন দা খুবই চমৎকারভাবে সব কিছু ব্যাখ্যা করে যাচ্ছেন, যা এই ভ্রমণকে অর্থবহ করে তুলছে। আরও উপরে ওঠার আগে দরজা দিয়ে দেখে নিলাম বাইরের দৃশ্যটি। আহ, কি চমৎকার প্রকৃতি আর কি চমৎকার স্থাপত্য! এই প্রাসাদের উপরে ওঠার সিঁড়িগুলো বহন করছে প্রাচীনত্বের ছাপ। এই সিঁড়ি বেয়ে ওঠানামা করতেন দালাই লামারা। দারুণ লাগছে ব্যাপারটি। বন্ধুরা, গ্যান্ডেন প্যালেসের ভিতরের কারুকার্য দেখছি। সম্পূর্ণ প্যালেসটাই ভিতরের অংশটি দেখুন লাল রং করা রয়েছে। লামাদের পোশাকও কিন্তু লাল রঙের। আর দেখুন সুন্দর কারুকাজ করা রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে বেশ কিছুটা উপরে উঠেছি, আরও উপরে উঠতে হবে, যেখানে দালাই লামা থাকতেন যে কক্ষে। দোতলার এই কক্ষটিতে প্রবেশ করেই দেখতে পেলাম দালাই লামার সিংহাসন। বহু বছরের পুরনো সিংহাসনটি এখন এখানে সংরক্ষণ করা হচ্ছে। এখানে বিভিন্ন সময়ের দালাই লামাদের ছবি প্রদর্শন করা হচ্ছে।
প্রথম দালাই লামার শিক্ষক ও তিব্বতীদের আধ্যাত্মিক নেতা সংখ্যাপার মূর্তি নজর কাড়বেই যে কারো। সংখ্যাপার দুই পাশে রাখা হয়েছে তার দুই শিষ্যের মূর্তি, যাদের মধ্যে একজন এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন, যা আমি আগেই উল্লেখ করেছি। দর্শনার্থীদের জন্য এখানে দান বাক্স রাখা হয়েছে, অনেকে এখানে এসে দান করে থাকেন। সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে এলাম আমরা। এখানে বৌদ্ধ ধর্মের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে, তবে আমার চোখ হন্যে হয়ে খুঁজছে দালাই লামার সেই শয়ন কক্ষ বা শোবার ঘরটি। এই সেই কক্ষ যেখানে দালাই লামা থাকতেন, রাত্রি যাপন করতেন। সোজা বাংলায় এটাই দালাই লামার শোবার ঘর। ভাবতেই অবাক লাগছে আমি দালাই লামার বেডরুমে দাঁড়িয়ে আছি, আসবাব সহ সব কিছু দেখছি। প্রাসাদের বিপরীত অংশে যেতে হবে আমাদের। এখান থেকে বাইরের দৃশ্যটি বড়ই মনোরম। পুরনো প্রাসাদের গায়ে সংযুক্ত লোহার তৈরি আধুনিক সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে থাকলেন সবাই। প্রাসাদের অলিগলি করিডোর দিয়ে আমরা চলে এলাম থাউজেন্ড বুদ্ধা টেম্পলের সামনে। From here we see the wall over there. That is during the Tibet, the festival is called Yogurt Festival. Yogurt Festival is the first day of the Tibetan religion festival. At that time, people they show the big size of the Thanga. Now you know the Thanga, right? The big size of Thanga over there, the celebrations. Thanga is a kind of painting, Yes. right? এই টেম্পলের ভিতরে ছোট ছোট অজস্র বুদ্ধের মূর্তি দেখতে পেলাম। সম্ভবত এ কারণেই এই টেম্পলের নাম থাউজেন্ড বুদ্ধা টেম্পল। এটি মূলত নীরবে নিঃশব্দে ধ্যান করার জন্য উপযুক্ত একটি জায়গা। এখানে কেউ কোনো কথা বলে না, কোনো শব্দ করে না। টেম্পল দেখে নিচতলার উঠোনে এসে জড়ো হতে থাকলাম আমরা। তখনও একে একে টেম্পল থেকে বেরিয়ে আসছেন অনেকেই। আজকে এখানে পর্যটকদের পাশাপাশি অনেক বুদ্ধিস্ট পুণ্যার্থীও এসেছেন। তাদের কাছে এটি শুধু পরিদর্শনই নয়, পরকালের জন্য সঞ্চয়ও বটে, কারণ এই ড্রেপং মনেস্ট্রিকে তারা পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করেন। সবার সাথে ভিন্ন পথে বেরিয়ে এলাম গান্ডেন প্যালেস থেকে। বাইরে এসে দেখলাম বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শোপিস, প্রেয়ার হুইল, জপমালা সহ অনেক কিছু। পর্যটকরা যে যার পছন্দ মতো টুকটাক কেনাকাটা করছেন এখানে। এখানে সাজিয়ে রাখা হয়েছে তিব্বতের বিভিন্ন সময়ের নোটগুলো। তিব্বত যে স্বাধীন রাষ্ট্র ছিল একসময়, তাদের যে নিজস্ব মুদ্রা ছিল, এই নোটগুলো সেই প্রমাণই দিচ্ছে আজও। এবার আমরা চলে এলাম লামা বা সন্ন্যাসীদের আবাসিক এলাকায়। তাদের বসবাসের জন্য নির্মিত ভবনগুলোও দেখতে অসাধারণ। এই স্থাপত্যরীতির ভবনগুলোতে জানালাগুলো আলাদাভাবে নজর কাড়ে। মূলত জানালার শেড আর ব্যতিক্রমী কালারের কারণেই অদ্ভুত নান্দনিকতার ছোঁয়া লেগেছে ভবনগুলোতে, যে কারণে চোখ ফেরাতে ইচ্ছা করে না। আবাসিক ভবনগুলো পেরিয়ে আমরা চলে এলাম ড্রেপং মনেস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত অ্যাসেম্বলি হলের সামনে। এখানে লামাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিব্বতীয় আধ্যাত্মিক নেতা বা ধর্মগুরুরা। এই মুহূর্তে এর উপরে যে সাদা মেঘ ভেসে যাচ্ছে, মেঘের ভেলা, এর সাথে পাহাড়ের যে সুউচ্চ পাহাড়ের যে দৃশ্য, সেটি কিন্তু দারুণ লাগছে। অ্যাসেম্বলি হলের সামনে দাঁড়িয়ে লাসা শহরের দারুণ এক প্যানোরামিক ভিউ দেখা যায়। Every morning the monks they prayer
they need a tree, right? During the tree, this is from this place. এটা মনেস্ট্রির কিচেন। প্রতিদিন সকালে অ্যাসেম্বলি হলে বৈঠক চলাকালে এখান থেকে চা তৈরি করে লামাদের পরিবেশন করা হয়। রান্নাঘর দেখে আমরা চলে এলাম অ্যাসেম্বলি হলের দরজার সামনে। বাইরে থেকেই ভেতরের সারি সারি কালারফুল পিলারগুলো দেখে এর বিশালত্ব টের পেলাম। এর ভেতরের দৃশ্য চোখ ধাঁধানো। আহ, কি অপরূপ সাজসজ্জা! এখানে তিব্বতীয় বিভিন্ন ধর্মগুরুদের মূর্তির পাশাপাশি গৌতম বুদ্ধের বিরাট একটি মূর্তি রয়েছে। অ্যাসেম্বলি হলে লামাদের বসার কার্পেটের উপর রাখা হয়েছে লাল হলুদের কম্বিনেশনে তৈরি সুন্দর ড্রেসগুলো। এই অ্যাসেম্বলি হলে আলোচনা সাপেক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন ধর্মগুরুরা। অ্যাসেম্বলি হলের পাশেই আরেকটি ভবনে গিয়ে গৌতম বুদ্ধের এক গোল্ডেন মূর্তি দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। আমি আমার জীবনে এত সুন্দর বুদ্ধ মূর্তি আর কোথাও দেখিনি। এখানে পুণ্যার্থীদের হলি ওয়াটার বা পবিত্র জল পান করাচ্ছেন একজন লামা। নিলয় এই পানীয় জল পান করে তৃপ্ত হলো। শিক্ষা প্রদানে মানের দিক থেকে সেই সময়ে এই ড্রেপং মনেস্ট্রি সারা বিশ্বে প্রায় অতুলনীয় ছিল। এ কারণে এটিকে তিব্বতের নালন্দা বলেও অভিহিত করা হয়েছিল সেই সময়ে। বন্ধুরা, এবার আমরা ড্রেপং মনেস্ট্রির একেবারে একাডেমিক ভবনগুলোর সামনে চলে এসেছি। এই ভবনগুলোতেই চলে পাঠদান। মনেস্ট্রির গুরুত্বপূর্ণ জায়গাগুলো দর্শন শেষে এবার আমরা ফিরে যাচ্ছি পাহাড়ের পাদদেশে। সেখানে গিয়ে মনেস্ট্রির রেস্টুরেন্টে আমরা মধ্যাহ্নভোজ সারব। ফেরার এই পথটাও খুবই সুন্দর। যেতে যেতে বলি, শীতকালের বরফে আবৃত অন্যরকম এক তিব্বত দেখতে আমি সালাউদ্দিন সুমন একটি গ্রুপ নিয়ে এখানে আসতে যাচ্ছি আগামী ফেব্রুয়ারির 1 তারিখে। আমার সাথে যারা তিব্বতে ঘুরতে চান তারা এখনই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে, আর বুকিংটা কনফার্ম করে রাখুন। পাহাড় থেকে নামতে নামতে চলে এলাম একেবারে পাদদেশে। সামনেই বিরাট রেস্টুরেন্ট। অনেকেই দেখুন দুপুরের খাবার খাচ্ছেন এখানে। এখানে একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে ঝটপট পরিবেশন করা হচ্ছে। কারো যেন দম ফেলার ফুরসত নেই। কিন্তু খাবারের অবস্থা দেখে কি খাবো এ নিয়ে চিন্তায় পড়ে গেলাম। কারণ যে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে এগুলোর অধিকাংশ আইটেমের সাথে আমরা পরিচিত নই। কি খাওয়া যায় এ নিয়ে ভাবছে নিলয়, আর আমি তাদের রান্নার দৃশ্য দেখছি। রান্না করা দেখতে ও রান্না করতে উভয়ই আমার বেশ ভালো লাগে। এদের রান্নার ঢংটাও বেশ আলাদা। দেখুন, আমার রান্না দেখার ফাঁকে নিলয় তেনজিনদার সহায়তায় দুইজনের খাবার নিয়ে ফেলেছে। সুপরিসর এই রেস্টুরেন্টে বসার টেবিলগুলো চমৎকার। একসাথে অনেক মানুষ এখানে খাচ্ছেন। আমরা ইয়াক মিটের যে থালি রয়েছে সেটা নিয়েছি। এই যেটা হচ্ছে ইয়াক মিট, নিশ্চয়ই সুস্বাদু হবে। ইয়াক হচ্ছে চামড়ি গাই বলা হয়, যেটাকে লোমশ গরু, যেটা এই তিব্বতের ভূমিতে বেড়ে ওঠে, গায়ে অনেক লোম থাকে, সেই গরুর মতো দেখতে সেই ইয়াকের মাংস। এবং এর সাথে দেখুন এখানে কিছু ভেজিটেবল দেয়া রয়েছে, এখানে আলু ভাজি একটু রয়েছে, আর রয়েছে ভাত। একই খাবার দুইজনের, এটা নিলয়ের, এটা আমার। আর এই খাবারের দাম পড়লো 25 ইউয়ান করে, দুইজনের মোট 50 ইউয়ান। খাবার হিসাবে দাম খুবই সস্তা। এই খাবারটায় যদি আমরা লাসা শহরের মোটামুটি ভালো মানের কোনো রেস্টুরেন্টে কিনতে যাই 100 ইউয়ানের মতো খরচ হয়ে যাবে, কিন্তু এখানে খরচ হলো মাত্র 50 ইউয়ান। আর দেখুন ওই যে পশ্চিমবঙ্গের দাদা এবং দিদি, তারা এখানে বসেছেন। বন্ধুরা, এখন খাওয়া শুরু করব। পানি নিয়ে আসেনি নিলয়? ও, পানি আছে না? কাঠি দিয়ে খাবো?
এখানে এসে কাঠিতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি, ভালোই লাগে খেতে। কাঠি দিয়ে এখন যেটা সেটা ভালো মতো ধরতে পারি। এই যে দেখুন, ইয়াক মিট টেস্ট করি শুরুতে, যে ইয়াক মিট। ভালো ইয়াক মিট, খারাপ না। একটু আমরা যে মশলা অনেক ব্যবহার করি, মশলার ব্যবহার একটু কম, কিন্তু বেশ মজার। আর মাংসটা খুব ছোট ছোট করে কাটা হয়েছে, দেখুন এই যে এক পিস, খুবই মজা লাগছে। এখন প্রথমটা মুখে দিয়ে মনে হলো যে মশলা একটু কম, কিন্তু ধীরে ধীরে মজাটা বাড়ছে। ভেজিটেবলটাও দারুণ, এর সাথে অপরিচিত একটা কি জানো, এই যে খেয়ে দেখি কেমন লাগে। এটা লাউ আসলে, কিন্তু লাউয়ের খোসা সহ, দারুণ লাগছে। খোসা সহ লাউ যে এত ভালো লাগবে এটা তো কল্পনা করতে পারি না। হ্যালো, বলো খাবার কেমন লাগছে? অসাধারণ, মূল্যমান অনুযায়ী খুবই দারুণ খাবার। আমি সেটা বললাম যে 100 ইউয়ানের খাবার কম করে হলো এটা। মূল্যমান অনুযায়ী এটা খুবই দুর্দান্ত খাবার। আমরা নর্মালি বাইরে যে খাবারটা ট্রাই করেছি সেগুলোর দাম তুলনামূলক বেশি, বাট এখানে ভেবেছিলাম একটা টুরিস্ট স্পট এবং মানে রিমোট প্লেস, এখানে খাবারের দাম আরও বেশি হবে, কিন্তু খাবারের মান কেমন হবে এটা নিয়েও সন্দিহান ছিলাম, কিন্তু সেই অনুযায়ী খাবারটা খুবই ভালো। আর ইয়াক মিটটা লাইফের প্রথম ট্রাই করলাম, তো আসলে একটু কনফিউজ ছিলাম যে কী ধরনের মশলা বা কুইজিনটা কেমন হয়েছে, টেস্টটা কেমন হবে, কিন্তু দুর্দান্ত, খুবই মজা। আর এই সবজিগুলো নিয়েও আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে লোকাল স্পাইসিস সম্পর্কে তো আইডিয়া নাই কোনটা কেমন হবে, কিন্তু খাবারটা খেয়ে খুব দারুণ লাগছে। এই যে ইয়াক মিট, এটা কিন্তু আমারও প্রথম খাওয়া। এর আগে আমরা অরুণাচলে দেখেছি, কিন্তু সেই ইয়াক মিট তো পাইনি, তাই না? দাদা, আমরা কিন্তু অরুণাচলেও গিয়েছি, সেম কালচার। তাওয়াং মনস্ট্রিতে গেছি। আলু ভাজিটা ট্রাই করি কেমন। আলু ভাজি, আলু ভাজি তারা ভাজেন না, মনে হয় 1 মিনিটের জন্য চুলায় রাখেন, তারপর উঠিয়ে নিয়ে আসেন। একেবারে কাঁচা কাঁচা, তবে খেতে খারাপ লাগে না। প্রথম দিন যখন আলু ভাজি দেওয়া হলো, নীল হয়তো খাবেই না, বললে আবার ভেজে নিয়ে আসেন। যখন খাওয়া শুরু করলাম তখন দেখলাম না, ভালোই লাগে। বিশ্বের সবচেয়ে বড় এই ড্রেপুং মনেস্ট্রি ঘুরে সস্তায় মোটামুটি ভালো খাবার খেয়ে বেশ ভালো লাগছে। আসলে তিব্বতের প্রতিটি মুহূর্তই আমার কাছে বিশেষ কিছু মনে হচ্ছে।